আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে, উদ্ভিদের পানি পরিশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? কতগুলো প্রক্রিয়া দেওয়া আছে। দেখো, অভিস্রবণ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের দ্রাবক পদার্থ চলাচল করবে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে অভিস্রবণ। আর শ্বসন প্রক্রিয়াটা কি? শ্বসন হচ্ছে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া। এখন শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া কি কখনো পানি শোষণে সাহায্য করে? না, কিন্তু শ্বসন অপশনটা এখানে থাকার কারণে আমরা কিন্তু এই জায়গাটাকে বাদ দিতে পারতেছি। এখানেও শ্বসন আছে, এই অপশনটাকেও আমি বাদ দিতে পারতেছি। এখানেও শ্বসন আছে, এই অপশনটাকে বাদ দিতে পারতেছি। শ্বসন হচ্ছে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া। তাহলে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়ায় কিন্তু পানি পরিশোষণের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে দেখো, অপশন টেস্ট করার মাধ্যমে কিন্তু আমি 3টে অপশন অটোমেটিক বাদ দিয়ে দিতে পারলাম। থাকতেছে আমার আর একটা, এটাই তাহলে উত্তর। কিন্তু এই জায়গাটা আমরা একটু আলোচনা করি। অভিস্রবণ মাত্রই বললাম দ্রাবক পদার্থ চলাচল করবে। কোনো একটা দ্রবণ যদি তুমি কল্পনা করো, দ্রবণের ভিতর কি থাকে? দ্রাবক থাকে এবং দ্রব থাকে। দ্রব হচ্ছে তোমার যেই পদার্থটা আমরা দিচ্ছি দ্রবণ তৈরি করার জন্য। ধরো তুমি চিনির শরবত বানাইতে চাও, এখন তুমি পানি নিলা, পানির ভিতরে চিনি দিলা, ওই পানিটা হচ্ছে দ্রাবক, চিনিটা হচ্ছে দ্রব। তাহলে এখানে কি হবে? অভিস্রবণের ক্ষেত্রে দ্রাবক পদার্থ চলাচল করবে। যেহেতু পানি চলাচল করতেছে, পানি মূলরম দ্বারা ভেতরে চলে আসবে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে পানি আসবে। তার মানে ওই যে উদ্ভিদের মাটির নিচে যে শিকড় থাকে না, এই যে শিকড়ের মধ্যে তোমার পানিটা প্রবেশ করতেছে অভিস্রবণ প্রক্রিয়ায়। এবং প্রস্বেদন এখানে কিভাবে কাজ করতেছে? প্রস্বেদন হচ্ছে তোমার অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়া। এইটা তাহলে পানি শোষণে কেমনে সাহায্য করবে? এটা তো পানি বাষ্পাকারে বের করে দিব। এই প্রক্রিয়াটা সাহায্য করে এইভাবে, পাতা দিয়ে যখন তোমার প্রস্বেদন সম্পন্ন হচ্ছিল, মানে পানি যখন বাষ্প আকারে বের হয়ে যাচ্ছিল, তখন তোমার একটা প্রস্বেদন টান তৈরি হবে। কারণ পানি উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, একটা কোষ তার পাশের কোষ থেকে পানি টান দিবে, মানে শুষে নিয়ে নিবে পাতা দিয়ে বের করে দেওয়ার জন্য, মানে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হওয়ার জন্য উদ্ভিদ পানিগুলো বের করে দিচ্ছে। তাহলে প্রস্বেদন টান একটা তৈরি হবে, যেটার কারণে একটা কোষ তার পাশের কোষ থেকে পানি টেনে নিবে, ওই কোষটা তার পাশের কোষ থেকে পানি টেনে নিবে। এভাবে একজন আরেকজনের কাছ থেকে যখন পানি টেনে নিচ্ছে, তখন আস্তে আস্তে তোমার এই শিকড় পর্যন্ত টানটা চলে আসবে এবং একটা চোষক টান অনুভূত করার মাধ্যমে পানিটা শুষে নেবে। তাহলে প্রস্বেদন আর অভিস্রবণ উদ্ভিদের মূলরম দ্বারা পানি শুষে নেওয়ার প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে দেখো কি বলছে, উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে যায়। এটা ফেটে গেলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, বা এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের লেন্টিসেল। দেখো, কিউটিকল যে আবরণটা, এটা হচ্ছে তোমার মোমের মতো একটা আবরণ। কিউটিকলের আবরণ আমরা বাকলে দেখতে পাই না। বর্ষবলয় এটা কোনো প্রক্রিয়াই না। কাইটিন যেটা, এটা হচ্ছে আমরা ছত্রাকের দেহে দেখতে পাই। ছত্রাকের আবরণ হচ্ছে কাইটিন নির্মিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এরপরে লেন্টিসেল, এই যে দেখো, লেন্টিসেল হচ্ছে কাণ্ডের বাকলকে আমরা বলি। বড় মোটা উদ্ভিদগুলোর ক্ষেত্রে, অনেক বড় উদ্ভিদ দেখো না, কাণ্ডগুলো এরকম ফেটে ফেটে থাকে। এই যে এরকম ফেটে থাকা যে কাণ্ডগুলা, এই জায়গাটায় আমরা দেখতে পাই হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন সম্পন্ন হয়। এই যে ছোট ফাটাগুলা, এগুলো দিয়ে হচ্ছে তোমার অতিরিক্ত পানি কিছুটা পরিমাণ বের হয়ে যায়। তাহলে এই যে বাকলকে আমরা কি বলতেছি? ওইটাকে আমরা বলতেছি লেন্টিসেল। এরপরে প্রশ্নটা কি বলছে, প্রস্বেদনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত? প্রস্বেদন কোনটা? অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়ার প্রক্রিয়া। এই প্রস্বেদনটা বৃদ্ধি করব কেমন? এখন বায়ুচাপ যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু প্রস্বেদন বৃদ্ধিপ্রাপ্ত হয় না। বায়ুচাপের সাথে মেনলি এটার কোনো সম্পর্কই নেই। তাপমাত্রার সাথে সম্পর্ক আছে, কিন্তু নিম্ন তাপমাত্রা, এটার সাথে প্রস্বেদন বৃদ্ধির সম্পর্ক নাই। পত্রফলকের আয়তন ছোট, যদি পত্রফলকের আয়তন ছোট হয়, পত্রফলকের আয়তন বলতে এই যে একটা পাতাটা যদি ছোট হয়, সেক্ষেত্রে তার ভিতরে পত্ররন্ধ্রও কম থাকবে। পত্ররন্ধ্র কম থাকলে কম প্রস্বেদন হবে। তাহলে আমরা তো বৃদ্ধি করাচ্ছিলাম, আমরা তো প্রস্বেদনের হার বাড়াবো। তাহলে আয়তন যেহেতু এখানে ছোট বলছে, তাহলে আমরা এই অপশনটা নিতে পারতেছি না। পাতার সংখ্যা বেশি, ইয়েস, পাতা যদি অনেক বেশি থাকে, পত্ররন্ধ্রও অনেক বেশি থাকবে এবং ওই রন্ধ্র দিয়ে প্রস্বেদনও বেশি হবে। তাহলে পাতা যত বেশি, প্রস্বেদন তত বেশি। তাহলে প্রস্বেদনের হার আমরা বাড়াইতে পারবো এই পাতার সংখ্যা যদি বৃদ্ধি করি। তাহলে এরপরের নৈর্ব্যক্তিকটা কি বলছে দেখো তো, প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক। এখন যে কোনো বিক্রিয়ায় আমাদের প্রভাবক থাকে দুইটা, হয় অভ্যন্তরীণ নয় বাহ্যিক। ওই প্রভাবকগুলা কোনো একটা বিক্রিয়ায় প্রভাব বিস্তার করে, হয় বিক্রিয়ার গতিটাকে অনেক বাড়ায় দেয়, না হলে বিক্রিয়ার গতিটাকে মন্থর করে দেয় বা ধীর করে দেয়, স্লো করে দেয়। তাহলে অভ্যন্তরীণ যে প্রভাবকগুলা প্রস্বেদনে সাহায্য করতেছে। প্রস্বেদন কিন্তু বললাম অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। এখন দেখো,
পত্ররন্ধ্র হচ্ছে একটা অভ্যন্তরীণ প্রভাবক আমি বলতে পারি, কারণ পাতার অভ্যন্তরের জিনিসপাতি, কোন পাতায় কতগুলা রন্ধ্র থাকবে এটা তো ভিতরের একটা জিনিস, তাই না? তারপরে পাতার সংখ্যা, হ্যাঁ পাতার সংখ্যাও কিন্তু একটা অভ্যন্তরীণ জিনিস। কিন্তু তাপমাত্রা দেখো তো, তাপমাত্রা কি গাছের ভেতর থেকে আসে নাকি সূর্য থেকে আসে, বাইরে থেকে? সূর্য এরকম উপর থেকে তাপ দিচ্ছে, যত বেশি তাপ দিবে ওই তাপটা প্রভাবক হিসেবে কাজ করতেছে। তাহলে সূর্যটা কই আছে? বাইরে আছে, উদ্ভিদের দেহের বাইরে। তাহলে এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, এটা বাহ্যিক প্রভাবক। তাহলে আমি ওকে অভ্যন্তরীণ ভিতর নিব না, অভ্যন্তরীণ। তাহলে আমার 1 আর 2 নাম্বারটা। কোনটিকে প্রয়োজনীয় অমঙ্গল বলে? কথাটা কেমন না? একবার তুমি ওকে প্রয়োজনীয় বললা, আবার অমঙ্গল বললা। প্রয়োজনীয় বলতে আমরা কি বুঝি? নেসেসারি। আর অমঙ্গল বলতে আমরা ইভিল বুঝি না? এই যে ইভিল, একটা গেম আছে না ইভিল নান, তার মানে শয়তান যে নানটা। তাহলে এই যে শয়তান বা খারাপ বা অমঙ্গল, এটা হচ্ছে ইভিল। আর নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। একবার প্রয়োজনীয় বলবো, আবার অমঙ্গল বলবো। এটা কোন প্রক্রিয়াটা? এটা হচ্ছে আমাদের প্রস্বেদন প্রক্রিয়া। কিন্তু কেন ওকে কি জন্য এই নামে ডাকা হচ্ছে? প্রস্বেদনের কিছু প্রয়োজনীয় দিক আছে। যেমন এই যে পানিগুলো যখন বের করে দিচ্ছে বাষ্পাকারে, তখন পত্রফলকের তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকতেছে, স্বাভাবিক তাপমাত্রা বা তাপীয় ভারসাম্য বজায় রাখতেছে। যখন প্রস্বেদনটা হচ্ছে তখন মূলরোম দ্বারা পানি টেনে নেওয়ার একটা চোষক টান অনুভূত হচ্ছে। যদি প্রস্বেদন সম্পন্ন না হইতো, উদ্ভিদ কখনোই মূলরোম দ্বারা পানি টেনে নিত না। তোমার যদি পিপাসা না লাগে, তুমি কি এমনি এমনি পানি খাও নাকি? না তো, পিপাসা লাগলে বা একটা টান অনুভূত হইলে তখন আমরা পানি পান করি। ওরকমই উদ্ভিদও ওই যে টানটা তৈরি করতেছে, ওইটা দিয়ে হচ্ছে মূলরোম থেকে পানি শোষিত হচ্ছে। এই গেলে 2টা প্রয়োজনীয় দিক। আরেকটা প্রয়োজনীয় দিক হচ্ছে এই প্রস্বেদনের মাধ্যমে যখন অতিরিক্ত পানি বের করে দিচ্ছে, তখন উদ্ভিদ অতিরিক্ত পানির চাপ থেকে মুক্তি পাচ্ছে। 3টা প্রয়োজনীয় দিক আমরা দেখলাম। এবার অপ্রয়োজনীয় দিকগুলো দেখো। এই যে অমঙ্গল কেন বলা হচ্ছে? অপ্রয়োজনীয় দিক হচ্ছে, ধরো উদ্ভিদ মাটির নিচ থেকে কোনো পানি পাচ্ছে না, কিন্তু প্রস্বেদন প্রক্রিয়া সবসময় চলতে থাকবে, কারণ উদ্ভিদের তো ব্রেইন নাই, ও তো বুঝতেছে না যে আমি পানি খাইতে পারতেছি না, আমার দেহে পানিটা সঞ্চয় করে রাখা লাগবে। তাহলে উদ্ভিদ মাটির নিচ থেকে পানি অ্যাবজর্ব করতে পারতেছে না, কিন্তু পাতা দিয়ে বের করে দিচ্ছে। এমন সময় পানি ঘাটতি হয়ে অনেক সময় উদ্ভিদকে আমরা মরে যেতে দেখি। এই জন্য কিন্তু শীতকালে উদ্ভিদ পাতা ঝরায় দেয়, যাতে পাতার মাধ্যমে প্রস্বেদনটা সম্পন্ন হইতে না পারে। তাহলে এই যে দেখো, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় দিক আছে, এই জন্য প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। ইমবাইবেশন যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে কলয়েড ধর্মী পদার্থের পানি শুষে নেওয়ার প্রক্রিয়া। এখানে 3টা কথা মনে রাখা লাগবে। এখানে হচ্ছে আমাদের জিলাটিন এই ইমবাইবেশন প্রক্রিয়াটা ঘটায়, স্টার্চ এই প্রক্রিয়াটা ঘটায়, এবং সেলুলোজ। এই 3টা উদাহরণ হচ্ছে তোমার মনে রাখা লাগবে। এই 3টা উদাহরণ হচ্ছে ইমবাইবেশনের ক্ষেত্রে। অভিস্রবণ প্রক্রিয়াটা আমরা দেখতে পাই, কিসমিস যখন পানিতে ভিজায় রাখলে ফুলে যাচ্ছে, ওই প্রক্রিয়াটা হচ্ছে অভিস্রবণ। দ্রাবক পদার্থ নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব যাবে। কে যাবে এটা মনে রাখা লাগবে, অবশ্যই দ্রাবক পদার্থ চলাচল করবে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে। আর ব্যাপনের ক্ষেত্রে কি হবে? উল্টা প্রসেসটা, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। সেক্ষেত্রে আমরা কি মনে রাখতে পারি দেখো তো, একটা রুম স্প্রে যদি আমি করি, এইখানে যে গ্যাসটা বের হইলো, এই গ্যাসটা এখানে উচ্চ ঘনত্বে আছে, এখন এই গ্যাসের অণুগুলো কোন দিকে ছড়ায় যাবে? নিম্ন ঘনত্বের দিকে ছড়ায় যাবে। তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে যাওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। এইখানে কি হবে? উচ্চ থেকে নিম্ন, আর এই জায়গায় নিম্ন থেকে উচ্চ। এই জায়গাটা মনে রাখা লাগবে। কোন বিজ্ঞানী প্রস্বেদনকে প্রয়োজনীয় ক্ষতি বা এই যে প্রয়োজনীয় অমঙ্গল একটু আগে যে কথাটা দেখলাম, এটা কোন বিজ্ঞানী বলছে? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী কার্টিস বলছে। বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলছে। আর দেখো বিজ্ঞানী বেন্ডাজিনি, উনি হচ্ছে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে। এরপরে জবা ফুলের পত্ররন্ধ্রের মাধ্যমে কত ভাগ প্রস্বেদন সম্পন্ন হয়? এখন পত্ররন্ধ্র বলে দিছে, দেখো পত্ররন্ধ্র প্রস্বেদন 3 ধরনের হয়। একটা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, একটা কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। পত্ররন্ধ্রের মাধ্যমে তোমার সবচেয়ে বেশি প্রস্বেদন হয়, সেটা হচ্ছে 90 থেকে 95 ভাগ। এবং কিউটিকলের মাধ্যমে যে প্রস্বেদনটা হয়, কিউটিকুলের মাধ্যমে এটা হচ্ছে 2 থেকে 5%। এবং লেন্টিকলের মাধ্যমে যে প্রস্বেদনটা হয়, লেন্টিকুলার প্রস্বেদন যেটা, ওইখানে আমরা শুধুমাত্র 1% প্রস্বেদন হইতে দেখি। তাহলে এই অপশনগুলোও সাথে মনে রেখে দাও, যদি এখানে পত্ররন্ধ্র না বলে পরের বছর তোমাকে কিউটিকল বা লেন্টিকল বলে, সেক্ষেত্রে যাতে অ্যান্সার করতে পারো। এরপরে প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক, মানে বাহিরে থেকে প্রভাব বিস্তার করবে। দেখো তো, পাতার আয়তন, এটা তো একটা অভ্যন্তরীণ জিনিস, পাতার ভেতরে, এটা ওর ভিতরের জিনিস ব্যাপার, যে একটা গাছের পাতা কতটুকু বড় হবে বা ওর আয়তন কতটুকু বড় হবে। পাতার সংখ্যা, এটাও ভেতরের বিষয়। এবং আপেক্ষিক আর্দ্রতা, যেটা আপেক্ষিক আর্দ্রতা তোমার বাইরে থেকে প্রভাব বিস্তার করতেছে, কারণ পরিবেশের যে আর্দ্রতাটা, এটা কিরকম হবে?
এটা কিন্তু আমাদের বাহ্যিক প্রভাবক। আর খনিজ পদার্থ তো প্রস্বেদনের সাথে কোনো সম্পর্কযুক্ত না। খনিজ পদার্থ দিয়ে আমরা কি করব? এরপরে প্রস্বেদনের বাহ্যিক প্রভাবকগুলো হলো তাপমাত্রা বাইরে থেকে আসে, ইয়েস। আলো বাইরে থেকে আসে, হ্যাঁ। এই দুইটাই আমরা বাহ্যিক প্রভাবক দেখলাম। আলো বাইরে থেকে আসতেছে, কিন্তু পত্ররন্ধ্র বাহ্যিক না, পত্ররন্ধ্র হচ্ছে অভ্যন্তরীণ। পত্ররন্ধ্র বাদ দিতে পারতেছি। পাতার সংখ্যা, এটা অভ্যন্তরীণ। তাপমাত্রা বাইরে থেকে আসতেছে, ঠিক আছে, কিন্তু পাতার সংখ্যা এটা অভ্যন্তরীণ। তাহলে যেই জায়গাগুলো আমি ক্রস দিলাম ওগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, যেগুলো টিক চিহ্ন দিলাম ওগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক। তাহলে দুইটাই আমাদের বাহ্যিক প্রভাবক লাগবে। ক নাম্বার অপশনটা এখানে সঠিক, তাই না? আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।